সাফে টিকে থাকার লড়াইয়ে শনিবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কোচ মারুফুলের। সবাই সিচুয়েশনটা বুঝতে পারছে যে আসলে সেমিফাইনাল খেলতে হলে কালকে ম্যাচ অবশ্যই জিততে হবে। জয়ের জন্য সর্বোচ্চটা ঢেলে দেবে ফুটবলাররা। Tomorrow, big match for Bangladesh. We have to win no matter what. মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। দর্শক, সাফ সুজুকি কাপ নিয়ে আজ আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। শফিক ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর আমরা যেহেতু আজকে ম্যাচটি আছে আমাদের মালদ্বীপ এবং বাংলাদেশের, সেটা নিয়ে আসলে আমাদের যে প্রিভিউটা আছে ওটা একটু দেখে আসি শুরুতেই। সাফ সুজুকি কাপের খবর। সাফ মিশনে টিকে থাকার লড়াইয়ে শনিবার গ্রুপ পর্বের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একদিকে ভুটানকে প্রথম ম্যাচে হারিয়ে মালদ্বীপ অনেকটাই আছে স্বস্তিতে, অন্যদিকে আসরে টিকে থাকতে এই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চায় মারুফুলের শিষ্যরা। কেরালার ত্রিবান্ধম স্টেডিয়ামে দুদলের এই ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবি, সব বিভাগে ব্যর্থ মামুনুলদের এবার বাঁচা মরার লড়াই নামতে হচ্ছে মালদ্বীপের বিপক্ষে, যারা এরই মধ্যে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে আছে বেশ স্বস্তিতে। আর আফগান লজ্জার পর বাংলাদেশ ব্যস্ত নতুন রণকৌশল সাজাতে, যার জন্য একাদশেও পরিবর্তন আসাটা প্রায় নিশ্চিত। প্রথম ম্যাচে ব্যর্থ সোহেল এই ম্যাচে হারাতে পারেন জায়গা, পরিবর্তন আসতে পারে ডিফেন্সেও। তবে মিডফিল্ডে জামাল ভুঁইয়ার ফেরাটা কোচ মারুফুলকে দেবে বাড়তি স্বস্তি। বুস্ট আপ করতে হবে, এনকারেজ করতে হবে এবং মোটিভেট। আমি আশা করি, অলরেডি আমি কথা বলেছি সবার সঙ্গে, সবাই মোটিভেটেড এবং সবাই সিচুয়েশনটা বুঝতে পারছে যে আসলে সেমিফাইনাল খেলতে হলে কালকে ম্যাচ অবশ্যই জিততে হবে। আমি আশাবাদী, যেহেতু একটা চলে গিয়েছে, এখন সামনে একটা গেম রয়েছে এবং সেখান থেকে আমাদের ব্যাক করতেই হবে। প্রথম ম্যাচে বলের দখল নিজেদের কাছে রাখতে না পারার সঙ্গে ভুল পাসের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। তবে সেই ভুল নিয়ে না ভেবে মালদ্বীপের বিপক্ষে স্বাভাবিক খেলে জয়ের লক্ষ্য বাংলাদেশের। Tomorrow, big match for Bangladesh. We have to win no matter what. Yes, I will play tomorrow, and hopefully I can help the team to win. 2008 সালে সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ, যে দলে আছেন আলী আশফাকের মতো স্ট্রাইকার, যিনি শুধু মালদ্বীপেরই না সাফেরও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কোচ রিকি হার্বার্ট নিউজিল্যান্ডের হয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে অংশ নিয়েছেন বিশ্বকাপে। তারকা সমৃদ্ধ দল হলেও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহর চোখে দেখছেন মালদ্বীপের কোচ। কিন্তু লক্ষ্য এই ম্যাচেই সেমি নিশ্চিত করা। বাংলাদেশের সাথে খেলাটা সহজ হবে না, যদিও প্রথম ম্যাচ জিতে আমার ছেলেরা বেশি উজ্জীবিত। তবে বাংলাদেশও যথেষ্ট শক্তিশালী দল। আমার লক্ষ্য থাকবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা। র্যাঙ্কিং এ মালদ্বীপের অবস্থান 160 আর বাংলাদেশের 182। তবে ইতিহাস কথা বলছে লাল সবুজের দলের পক্ষেই। মোট 10 বারের দেখায় 3 জয়ে এগিয়ে আছে বাংলাদেশ। কিন্তু 2011 এর সাফে দুই দলের সবশেষ লড়াইয়ে জয় পেয়েছিল মালদ্বীপ। তাই এবারের লড়াইটা বাংলাদেশের জন্য প্রতিশোধেরও। হারলেই টানা তৃতীয় সাফে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। তাই এই ম্যাচে শুধু মালদ্বীপই না, বাংলাদেশের আরেক প্রতিপক্ষের নাম চাপ। সেই চাপ সামলে বাংলাদেশ পারবে কি মালদ্বীপ পরীক্ষায় উত্তীর্ণ হতে? কেরালার ত্রিভান্দম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম আমাদের সাথে আজকে বাংলাদেশ এবং মালদ্বীপের ম্যাচের মধ্যকার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। মানিক ভাই, প্রথমে যেহেতু আমরা দেখে নিলাম যে প্রিভিউটা, আসলে এখানে যেটি হচ্ছে যে মারুফুল এবং যারা খেলোয়াড়রা আছেন আমাদের জাতীয় দলের, তারা প্রত্যেকেই কিন্তু একটা জিনিসই বলছেন যে প্রথম ম্যাচে যেহেতু আফগানিস্তানের কাছে বেশ বড় একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ, 4-0 গোলের পরাজয়, তো এইটাকে কাটিয়ে উঠে তারা আসলে মালদ্বীপের সাথে বেশ ভালো একটা ফলাফল করতে চায়। এই ব্যাপারে আপনার কি মনে করছেন? না, ফলাফল করতে চায় কথাটি হলো একটু ভিন্ন কথা। আমরা যাওয়ার আগেই বলেছে যে আমরা আফগানিস্তানের সাথে ভালো করব, জেতার জন্য যাচ্ছি, বা আমরা ফাইনাল খেলার জন্য যাচ্ছি, চ্যাম্পিয়ন হওয়ার যাচ্ছি। কিন্তু ফার্স্ট ম্যাচে যদিও আমরা আফগানিস্তানকে এগিয়ে রাখছি, তারা এগিয়ে আছে এমনিতেই। সাফ গতবারে চ্যাম্পিয়ন, র্যাঙ্কিংয়ে উপরে, তাদের খেলোয়াড়রা আমাদের চেয়ে বেটার শারীরিকভাবে, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি সব কিছুতেই। কোচ তাদের বাইরের জার্মান কোচ, খুব নামি কোচ।
সবকিছু মিলে কিন্তু আফগানিস্তান আমাদের একটু বাইরে ধরাছোঁয়ার বাইরে ছিল, যদিও আমরা বলেছি যে তাদের সাথে জিতবো। এটা একটা আপেক্ষিক কথা আমি বলবো, কারণ আমাদের চেয়ে একটু বেটার টিমই মেনে নিতে হবে। সো কালকের যে ম্যাচটি আছে, আজকের যে ম্যাচটি আছে মালদ্বীপসের সাথে, আমি মালদ্বীপের খেলাও দেখেছি। তাদের কিন্তু আহামরি টিম না, যদিও তারা ভুটানের সাথে 3-1 গোলে জিতেছে। 2-3 জন খেলোয়াড় খুব পটেনশিয়াল আলী বলতে আশরাফের কথা আমরা বলতে আশফাক পারি। আছে, তারপরে নাম্বার 9 আছে, নাম্বার 6 আছে। তারা মোটামুটি ডমিনেট করে ম্যাচটাকে। সো আমাদের যে কাজটা হবে, শুধু মুখে বললে হবে না, কাজ করতে হবে মাঠে যেয়ে। খেলোয়াড়রা কিন্তু বলছে যে আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। সো কোচ যেটা নির্দেশ দেয় সেটা দায়িত্ব পালন করার দায়িত্ব কিন্তু খেলোয়াড়দের। তারা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু মনে হয় যে কোচ বোধহয় তার কৌশলে ব্যর্থ হয়েছে, সবকিছু। খেলোয়াড়রা কিন্তু ব্যর্থ হচ্ছে। সো আমি মনে করি যে আমাদের সীমাবদ্ধতা আছে, বাট মালদ্বীপের সাথে নয়। মালদ্বীপের সাথে আমাদের জেতার ক্ষমতা আছে, ইতিহাসও বলে। এবং মালদ্বীপ এখনো যে স্ট্যান্ডার্ডে খেলছে, এই স্ট্যান্ডার্ডকে বিট করা আমাদের পক্ষে সম্ভব। সো আমাদের খেলোয়াড়দেরকে এবং কোচকে অবশ্যই একটা ট্যাকটিক্যাল ম্যাচ খেলতে হবে, যেটা একদম অল আউট না, জিততে হবে বলে সব ছেড়ে দিয়ে জিতার জন্য চলে গেলাম সেটা না, আমাদের 1 গোলে জিতলেও যথেষ্ট হবে। সো দ্যাট আমরা ওই ধরনের ট্যাকটিক্যাল ম্যাচ আমাকে খেলতে হবে। যেহেতু আমাদের আসলে টিকে থাকা উচিত এই আসরটার মধ্যে এখন পর্যন্ত, যেহেতু একটা ম্যাচ আমরা হেরে গেছি, 2টা ম্যাচের মধ্যেই আসলে 2টা ম্যাচেই জয় দরকার। না, ড্র করলেও আমাদের সম্ভাবনা থাকবে। সম্ভাবনা থাকবে ভুটানকে 4-0 গোলে হারাতে হবে। তো সেখানে আমি মনে করি না যে একদম সবকিছু হারিয়ে যাবে, কিন্তু হারা যাবে না এই কথাটি মাঠে, মানে অ্যাটলিস্ট যে পয়েন্টটি নিয়ে যাচ্ছি ওই পয়েন্টটি ধরে রাখতে হবে, যদি লাস্ট ম্যাচ পর্যন্ত টিকে থাকতে হয়। তারপরে জেতার ব্যাপারটা সম্ভব, যদি আমি না মানে আগেই কোনো বাজে সিচুয়েশন গড়ে দিই তাদের জন্য, অল আউট করতে যে গোল খেয়ে বসে রইলাম। সো দ্যাট সেটা আবার ভিন্ন একটা ইয়ে হবে। ট্যাকটিক্যাল ফুটবল খেলতে হবে, জয় দরকার, বাট ট্যাকটিক্যাল ফুটবল খেলতে হবে। আচ্ছা ভাই, আমরা যদি বলি যে আসলে যেভাবে মালদ্বীপ ভুটানের সাথে খেলেছে এক হিসেবে 3-1 গোলের জয় তাদের, আর আফগানিস্তানের সাথে বাংলাদেশের যে খেলাটা, সেক্ষেত্রে বাংলাদেশ পুরো সময়টাতেই আসলে প্রেসারে ছিল এই পুরো ম্যাচের মধ্যে। তো সেক্ষেত্রে আপনি কেমন বলেন, ওরা যেমন জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী আছে ভুটানের বিপক্ষে জয় নিয়ে, আরেক দিয়ে বাংলাদেশ বেশ বড় একটা ধাক্কা খেয়ে নিজেদেরকে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো এই দুইটা মিলিয়ে আসলে কেমন মনে করছেন যে দুইটা দলের মনোভাবেও কিন্তু একটা আলাদা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি? আমি দুটো ম্যাচই টিভিতে দেখেছি। তো মালদ্বীপ যে ম্যাচটি জিতেছে, তারা বেশি ব্যবধানও জিততে পারতো, আরো বেশি ব্যবধানে, আবার খুব ক্লোজ ব্যবধানে হয়তো 3-3 ড্র হতে পারতো। ভুটান কিন্তু গোল মিস করেছে, মালদ্বীপও গোল মিস করেছে, ভুটানও মিস করেছে। সিমিলারলি আমরা যদি আবার আমাদের ম্যাচটি দেখি আফগানিস্তানের সাথে, আমরা যখন 2-0 গোলে হারছিলাম তখন একটা সুযোগ এসেছিল, সোহেল রানা যে গোলটি ম্যাচ করেছে, সেই গোলটি যদি ওই মুহূর্তে সোহেল রানা করতে পারতো তাহলে 2-1 হতো। হাফ টাইমে যাওয়ার আগে যদি 2-1 ডিফারেন্সটা থাকতো, হাফ টাইমের পরে চিত্রটা এমন হতো না। 3-0 গোলে এই টিমের অ্যাগেনস্টে সো টাফ। তো আমি মনে করি যে এই ব্যাপারগুলো অবশ্যই দেখার বিষয় আছে। আমরা লোন স্ট্রাইকার নিয়ে খেলি, একটা স্ট্রাইকার নিয়ে খেলি, পাশে 3 জন মিডফিল্ডার খেলি, যারা গোল গেটিং এর ক্ষেত্রে তাদের অবদান রাখতে হবে। কারণ সোহেল রানা বা জাহিদ অথবা হেমন্ত সবারই একটা করে সুযোগ আসছে, তারা সেই সুযোগগুলো যদি অ্যাভেল করতে না পারে তখন দেখা যায় যে আমাদের স্ট্রাইকারদের বদনাম হয়, আমাদের স্ট্রাইকার নাই। আসলে সত্যিকার অর্থে যে স্ট্রাইকিং এর সমস্যা, যে কারো একটা সুযোগ চলে আসে তারা অ্যাভেল করতে পারে না, যেটা আমরা লাস্ট ম্যাচেও সেটাই বললাম যে আমাদের সুযোগগুলো আসলে কাজে লাগাতে হবে, যেই পাক না কেন একটা ডিফেন্ডারও পেতে পারে। তো এই কাজে লাগাতে হবে, কাজে লাগাতে পারলে আমরা হয়তো এই ক্লোজ ফাইটগুলো আমরা দেখতে পারবো। আমাদের যে ভিশন বা আমাদের যেই চেষ্টাটা রয়েছে যে আমরা ফাইনাল খেলায় যাওয়ার জন্য, সেটুকু পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারবো। তবে আমি মনে করি যে মালদ্বীপের সাথে জেতা সম্ভব যদি ট্যাকটিক্যাল ফুটবল খেলতে পারে ঠিক মতো মাঠে। তো মানিক ভাই, আসলে দুই দলের পরিসংখ্যান যদি ধরি আমরা, 10 ম্যাচে বাংলাদেশের 3 জয় এবং মালদ্বীপের হচ্ছে 2 জয়। তো সেক্ষেত্রে পরিসংখ্যানে কিন্তু আমরা এগিয়ে আছি, যদিও আমরা লাস্ট দেখায় আমরা আসলে হেরে গিয়েছিলাম তাদের কাছে 2-0 গোলে। তো এই হিসেবে আসলে কেমন দেখছেন যে পরিসংখ্যানে এগিয়ে থেকে বাংলাদেশ মানে কতটুকু আসলে শক্তি পাবে তাদের বিরুদ্ধে? না,
পরিসংখ্যানে যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 3-2, জি জি মানে আমরা 3টা জয় পেয়েছি, তারা 2টি জয় পেয়েছে। একসময় ছিল মালদ্বীপকে আমরা চিন্তাই করতে পারবো না যে আমাদের সাথে জয় পাবে বা ড্র করবে। জি জি সো এখন সেই জিনিসটা চলে আসছে, মালদ্বীপ এতটাই এগিয়েছে, আমরা হয়তো আমাদের অবস্থানই আছি, তারা এগিয়ে আসছে। তো সেক্ষেত্রে এই পরিসংখ্যান দিয়ে বিচার হবে না, বিচার হবে মাঠে। মাঠে যেই ব্যাপারগুলো আছে, যে খেলোয়াড়রা কতটুকু মোটিভেটেড। আমি বলবো যে হ্যাঁ, আমাদের খেলোয়াড়দের দ্বারা আসলে জয় পাওয়া সম্ভব। আমরা আমরা যদি বিশ্বাস থাকে, আত্মবিশ্বাসটা থাকে মাঠে, তাদের আসলে গত ম্যাচে আমি যতটুকু দেখেছি যে কিছুটা আত্মবিশ্বাসের অভাব ছিল। অভাবটা এই কারণে হয়তো স্লো বিল্ড আপ করতে যে জি জি অ্যাটাকিং ফুটবল খেলতেই পারে নাই। খেলতে পারেনি। সো আমি মনে করি অ্যাটাকিং ফুটবল খেলার জন্য যেই মোটিভেশন থাকা দরকার, যেই এনার্জি থাকা দরকার, যেই এফোর্ট দেওয়া দরকার, সেটা যদি মাঠে থাকে, জি এবং সাথে সাথে ডিফেন্সও করতে হবে, কারণ অপোনেন্ট আছে। অবশ্যই। আমি মনে করি মালদ্বীপের কিছু প্লেয়ার আছে যাদেরকে সমীহ করা প্রয়োজন, সমীহ করে, যে সেই কারণে আমি বারবার বলছি ট্যাকটিক্যাল ফুটবল। তাদের খেলাটাকে নষ্ট করতে হবে, আমাদের খেলাটাকে ধরে রাখতে হবে। সো দুইটা জিনিস একই সাথে করতে হবে। সেই জিনিসগুলো যদি খেলোয়াড়রা করতে পারে পারফেক্টলি, আমি জানি না কোচের নির্দেশনা এরকম থাকবে কিনা, আশফাক আছে, নাম্বার 9 আছে, তাদেরকে যে কোনোভাবে যাতে অ্যালাউ না করে, এবং গোলে আশফাককে যদি লেফট ফুটে কোনো কারণে যদি ওকে সুযোগ দেওয়া হয় বারবার যে লেফট ফুটে শুট করো, জি জি তার বিপজ্জনক। তো তাকে ওই জোনগুলো তার ব্লক করতে হবে। তাহলে আমি মনে করি যে আমাদের যেই জয়ের দরকার, এই জয়টা পাওয়া সম্ভব। আর আরেকটি ব্যাপার দেখছিলাম যে জামাল ভুঁইয়ার দলে ফেরত আসা মিডফিল্ডার হিসেবে, তো এটাকে আপনি কতটুকু পজিটিভ ভাবছেন বাংলাদেশ দলের জন্য? আমি এখনো জামাল ভাইয়ের শতভাগ ফিট বলে আমার মনে হয় না। তবে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হলে যেই এফোর্ট দরকার, যে মানসিক শক্তি হয়তো তার আছে, শারীরিক কতটুকু আছে এটা আমার প্রশ্নবিদ্ধ। বাট তারপরেও খেলোয়াড় অনেক সময় কোনো খেলোয়াড় মাঠে থাকলে উজ্জীবিত হয়, আবার দেখা যায় যে হিতে বিপরীত হয়। যেমন নাসিরকে গত ম্যাচে নামিয়েছে, আমার ধারণা নাসির কিছুটা ইনজুর্ড, আজকে কোচও বলেছিলেন ইনজুর্ড ছিল, ইনজুর্ড হয়েছে পরে সেটা পড়ো না, তার আগেই বোধহয় আমার কাছে নিক্যাপ পড়া আমার কাছে মনে হয়েছে তার পায়ে কিছুটা হয়তো পুরনো ইনজুরি ছিল। সো নামাতে যে হয়তো 20 মিনিটে তাকে চেঞ্জ করতে হয়েছে। তো জামাল ভুঁইয়ার ক্ষেত্রে আমি মনে করি যে শতভাগ হয়তো ফিট না, কিন্তু ডু অর ডাই ম্যাচে হয়তো কোচ তাকে গত ম্যাচে 2 মিনিটের জন্য নামিয়েছে, এই ম্যাচে 90 মিনিটের জন্য নামাচ্ছে, প্লেয়ারদেরকে আরো মোটিভেটেড করার জন্য। সে থাকলে হয়তো প্লেয়াররা আরো ভালো খেলার জন্য চেষ্টা করে। সাফ সুজুকি কাপের খবর। সাফে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক ভারত। শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই ম্যাচে জোড়া গোল করেছেন রবিন সিং। কেরালা ত্রিবান্দামে খেলার শুরু থেকেই অতিথি শ্রীলঙ্কাকে চেপে ধরে ভারত। 32 মিনিটে দারুণ এক সুযোগ পায় স্বাগতিকরা, কিন্তু সঞ্জু প্রধানের শট গোলপোস্টের মধ্যে পেয়েও বান্দারা বল জালে জড়াতে পারেননি। তবে এর কিছুক্ষণ পরই আক্রমণে যায় লঙ্কানরাও, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখেনি তারা। দ্বিতীয়ার্ধে আগ্রাসী হওয়ার সুবাদে 51 মিনিটে দারুণ এক গোল করে কনস্ট্যান্টাইনের শিষ্যদের লিড এনে দেন রবিন সিং। গোল পেয়ে উজ্জীবিত ভারতীয়দের আক্রমণের ধার যেন আরও বেড়ে যায়। ম্যাচের 73 মিনিটে আবারও গোল করে লিডটাকে দ্বিগুণ করেন সেই রবিন সিং। গোল পরিশোধে মরিয়া পেরেরার শিষ্যরা কোনো গোল করতে না পারায় শেষ পর্যন্ত ওই 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আসরের হট ফেভারিট ভারত। খেলার সময় আরো যা দেখবেন, টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের 2 পেসার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। এবং ভোরে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডকে আতিথ্য দেবে দক্ষিণ আফ্রিকা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি মানিক ভাইয়ের কাছে। মানিক ভাই, ভারত এবং আজকে ভারতের যে ম্যাচটা আপনি দেখেছেন, 2-0 গোলের জয় তারা নিয়ে ইতিমধ্যেই আসলে তারা নিশ্চিত করে ফেলেছে তাদের সেমিফাইনাল। তো সেক্ষেত্রে আসলে আজকের পারফরমেন্সটা কেমন দেখলেন? ভারত কতটুকু ইমপ্রুভ করেছে এই ক্ষেত্রে কেমন মনে হচ্ছে? ভারত এই মুহূর্তে তো সাফের ওয়ান অফ দ্য বেস্ট টিম এবং 6 বারের চ্যাম্পিয়ন দল। সো এর ভিতরে আবার আইএসএল খেলছে তারা,
এই রবিন সিং চমৎকার খেলেছে, আমি ওর অনেকগুলো ম্যাচ দেখেছি আইএসএল এ। তো এই স্ট্রাইকারই 2টি গোল করেছে। তো আমি মনে করি যে আইএসএল তাদেরকে মানে ভারত টিমটাকে অনেক উজ্জীবিত করেছে এবং ফিট রেখেছে। মানে একটা টুর্নামেন্ট খেলে এসে আবার ন্যাশনাল টিমে খেলছে, এই যে বিরাট কিছু। অবশ্যই। এবং যেটা ইউরোপে দেখা যায় যে ম্যাচগুলো খেলছে, পাশাপাশি ন্যাশনাল টিমে যখন আসে কোচকে আর ফিটনেসের দিকে তাকাতে হয় না। ভারতের প্লেয়ারদের ক্ষেত্রে তাই। সো আমি মনে করি যে ভারত এই মুহূর্তে সেরা দল, আফগানিস্তান আছে। সো আমি প্রথমে বলেছিলাম যে ভারতকে যদি সেমিফাইনালে উঠি আমরা কোনোভাবে যদি আফগানিস্তানের ম্যাচটা ট্যাকটিক্যালি ড্র করা যায়, তাহলে আমাদের হাতে সুযোগ থাকবে যে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেটা তো হারিয়ে ফেলেছে অলরেডি। সো এখন আমাদের ভরসা করতে হবে যে সেমিফাইনালে যাওয়া, তারপরে ভারতকে হয়তো মোকাবেলা করতে হবে, কারণ ওই গ্রুপে চ্যাম্পিয়ন দল হবে ভারত নিঃসন্দেহে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ সেমিফাইনালে আসলেও দেখা দিতে পারে। ভারত আনডাউটলি, ভারত এবং আফগানিস্তান 2টি টিমই সেরা। আমরা যতই বলি না যেন আমরা খুব কাছে, কিন্তু কাছের থেকে একটু দূরেই আছি। আমি তবে ভারতের সাথে কিন্তু আমাদের পরিসংখ্যানও খুব একটা খারাপ না, সবশেষ যদি ধরি আমাদের বেশ চ্যালেঞ্জিংই হয়। যদিও বলি যে আমরা খুব কাছাকাছি আছি ভারতও আমাদেরকে ভয় পায়, সমীহ করে অন্য কারণে। জি জি জি। যখন মোহামেডান আবাহনীর টিম খারাপ হয় কোনো একটি দল, তারপরে মোহামেডান আবাহনী ম্যাচ মানে অন্যরকম। তেমনি ভারত এবং বাংলাদেশ যখন খেলা হয়, ভারতও আমাদেরকে সমীহ করে, যেমনই দল হই আমরাও ভারতকে সমীহ করি। সো চ্যালেঞ্জটা ওখানে। তো আমাদের সাথে সেমিফাইনালে পড়লে এটা এনিবডিজ ম্যাচ হতে পারে। তো ভাইয়া, আমরা যদি এই ম্যাচটা বাদ রেখে বাংলাদেশের জন্য আসলে এই মালদ্বীপের বিপক্ষে ম্যাচে আপনার পরামর্শ কি থাকবে, এটা যদি একটু। আমার পরামর্শ তো কোনো যায় আসবে না, কারণ এত দূরে পৌঁছাবে না। তো আমি মনে করি, যদি আমি এক্সপেক্ট করি যে অবশ্যই মারুফ ভালো কোচের একটা বিশেষ কৌশল থাকবে, যেটা মালদ্বীপকে হারানোর জন্য। জি জি। মাঠে আগে আমরা কিন্তু একটি পয়েন্ট নিয়ে যাচ্ছে, আমাদের হোপটা কিন্তু ওখানে আছে, এখনো আছে এবং ড্র করলেও থাকবে। এই পয়েন্টটা যাতে লস না করি, শেষ ম্যাচের জন্য হলো অ্যাটলিস্ট রেখে দেই, তারপরে হলো জয়ের জন্য। জয় পাওয়া সম্ভব ম্যাচের এনি টাইম, 1 সেকেন্ডের ব্যাপার একটা গোল হওয়া হতে পারে, যে কোনো 90 মিনিটসের সময় গোল হতে পারে। সো দ্যাট আমরা গোল যেন না খাই, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষাকারী থাকি গোলের সুযোগের সদ্ব্যবহার করার জন্য। সেটাই আমার পরামর্শ, না আশা থাকবে এরকম কিছু করার জন্য। সেক্ষেত্রে যদি আমি বলি যে বাংলাদেশের ফরমেশন, আপনিও তো কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় দলের, তো মারুফ ভাইও কোচ আছেন, তো আসলে এই ম্যাচে কোন ফরমেশনটা আপনার মনে হয় যে সবচেয়ে বেশি বাংলাদেশের জন্য ভালো হবে? যেহেতু আমরা এর আগের ম্যাচে একটা ফরমেশনে দেখেছি খুব প্রেসারে ছিল, তো এইবারে কোন ফরমেশনটা? আমি খুব এক্সপেক্ট করব যদি বাংলাদেশ 4-4-2 ফরমেশনে খেলে। 4-4-2 ফরমেশনে যদি খেলে, মালদ্বীপের জন্য বিরাট থ্রেট হবে। এই কারণে মালদ্বীপের ডিফেন্স লাইনটা পুয়ার, খুবই দুর্বল। হ্যাঁ, এবং আমরা যদি 4-4, 4টা মিডফিল্ড 4টা ডিফেন্স থাকে, কম্প্যাক্ট খেলতে পারে, তাহলে ওদের ফরওয়ার্ড লাইন টু স্ট্রং। নাম্বার 9, নাম্বার 7 তারা খুব পেনিট্রেশন করে। আমরা মিডফিল্ড এবং ডিফেন্সটা খুব প্যাক থাকবে, এবং ফরওয়ার্ডে সবসময় 2টা থাকবে। জি জি। এবং ওদের যেহেতু ডিফেন্স লাইন দুর্বল, আমাদের সবসময় একটা করে সুযোগ আসবে, এটা কাজে লাগাতে হবে। ভুটান কিন্তু অনেক সুযোগ পেয়েছিল, হ্যাঁ, মালদ্বীপসের এগেইনস্টে ভুটান কিন্তু অনেক সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারে নাই। বাট আমরা সেই কাজে লাগাতে যদি পারি, আমাদের সুযোগের সম্ভাবনাটা থাকবে। এবং ডিফেন্স এবং মিডফিল্ড খুব কম্প্যাক্ট খেলতে পারে, আন্ডারস্ট্যান্ডিংটা যাতে ভালো থাকে, কারণ অনেক দিন যাবত এই টিমটি খেলছে, এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। আসলে এখানে আমরা সবাই আশা করব যে বাংলাদেশ ভালো করুক এবং ফরমেশন অবশ্যই, কারণ আমরা ফার্স্ট ম্যাচ ভুলে যেতে হবে। জি জি, ভুলে গিয়ে আফগানিস্তানের সাথে আমাদের খারাপ হয়ে গেছে। বিশ্বের অনেক দল বাজে রেজাল্ট করে, 4 গোল 5 গোল 7 গোলও খায়। ব্রাজিল 7 গোল খেয়েছে। সো এটাকে ধরে রাখলে হবে না, নেক্সট ম্যাচে আমাদের ভাবতে হবে যে আমাদের কি প্রয়োজন, সেটা করতে পারলেই মনে করি যে মাঠে আমরা করতে পারবো, জিততে পারলে আমরা সেমিফাইনালে চলে যাব। আমরা অবশ্যই সবাই বাংলাদেশের শুভকামনা করি। মানিক ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ। আবারও দেশের ফুটবল প্রসঙ্গ। বাফুফের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব আইনি প্রক্রিয়ায় দেয়া হবে বলে জানিয়েছেন আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মমিনুল হক সাইদ।
একই সঙ্গে বাফুফে ভবন ভাঙচুরের ঘটনায় তার ক্লাব জড়িত নয় বলেও দাবি করেন তিনি। আজ সাংবাদিকদের এসব কথা বলেন এই ক্রীড়া সংগঠক। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফুটবল সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না আরামবাগ ক্রীড়া সংঘ। এর সঙ্গে আছে কারণ দর্শানোর নোটিশ। এসবই বাফুফে ভবন ভাঙচুর করার শাস্তি। তবে এর দুটো সিদ্ধান্তেরই চূড়ান্ত পরিণতি জানা যাবে সোমবারের নির্বাহী কমিটির সভায়। গেল 22 ডিসেম্বর চ্যাম্পিয়নশিপ লিগে বাংলাদেশ পুলিশ ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচের পর হামলা হয় বাফুফে ভবনে। ঘটনার পরপরই আরামবাগের সাধারণ সম্পাদক এর দায় স্বীকার করলেও এবার উল্টো পথে হাঁটলেন ক্লাবটির সভাপতি। ক্লাব অফিসিয়াল, ক্লাব কর্মকর্তা, ক্লাব ফুটবল প্লেয়াররা তারা কেউই কিন্তু এই ঘটনার সাথে জড়িত না, কিন্তু ক্লাবকে যে চিঠিটা দেওয়া হয়েছে আমরা আসলে এই বিষয়টা নিয়ে আমরা হতবাক। ব্যাংকের শাখা তাদের সিসি ক্যামেরা, বিএফএফ এর সিসি ক্যামেরা এবং আশেপাশে সিসি ক্যামেরাগুলো নিয়ে সুনির্দিষ্টমূলকভাবে অভিযোগ করা হয়। উদ্দেশ্যহীনভাবে কোনো অভিযোগ কিন্তু কখনোই সত্যতার বিষয় বিশ্লেষণ করে না। এদিকে সবাই যখন অভিযোগের তীর ছুটছে আরামবাগ ক্রীড়া সংঘের দিকে, তখন ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন ক্লাব সভাপতি। পাশাপাশি বাফুফের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাবও আইনি প্রক্রিয়ায় দেওয়া হবে বলে জানান তিনি। ক্লাবকে একটি চিঠি দেওয়া হয়েছে, চিঠির পরিবর্তে আমরা সেটা চিঠির মাধ্যমে হোক, সেটা আইনের মাধ্যমেই হোক, আমরা সেভাবেই আমরা স্টেপ নেব। তবে এ ঘটনায় যারাই জড়িত হোক না কেন তাদের শাস্তিরও দাবি জানান এই ক্রীড়া সংগঠক। যে সন্ত্রাসী হামলা ঘটেছে সেটার আমরা তীব্র নিন্দা জানাই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। টাইগার ক্রিকেট প্রসঙ্গ। টাইমস অফ ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই পেসার রুবেল ও মুস্তাফিজ। এবছর সেরা 10 বোলিং স্পেলের তালিকাও করেছে ভারতের সবচেয়ে প্রচারিত পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া। সে তালিকায় আছেন বাংলার দুই পেসার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপ ক্রিকেটে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেই অনবদ্য স্পেলের কারণেই জায়গা পেয়েছেন রুবেল। ম্যাচের 49তম ওভারে স্নায়ুক্ষয়ী মুহূর্তে রুবেলের ভয়ঙ্কর ইয়র্কারে নাস্তানাবুদ শেষ দুই ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। ঐতিহাসিক ওই স্পেলেই বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। এদিকে মিরপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কাটার স্পেশালিস্ট মুস্তাফিজের দ্বিতীয় স্পেলে কবর রচিত হয় ভারতীয় ব্যাটিং লাইনআপের। অজানা মুস্তাফিজের বলে একে একে প্যাভিলিয়নে হাঁটা দেয় রায়না, ধোনি, প্যাটেল, অশ্বিন ও জাদেজা। ওই ম্যাচে ভারত অল আউট হয় 200 রানে। ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতে মাশরাফির দল। ঘরের মাঠে সম্প্রতি হয়ে গেল ধুমধারাক্কা ক্রিকেট বিপিএল এর তৃতীয় আসর। সতীর্থ অনেক খেলোয়াড় যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন দর্শকের ভূমিকায় ছিলেন জাতীয় দলের স্পিনার জুবায়ের হোসেন লিখন। বিপিএলে খেলতে না পারার আক্ষেপটা তাড়িয়ে বেড়াচ্ছে স্পিনারকে। তবে অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। জানিয়েছেন জাতীয় দলের জার্সি গায়ে বহুদূর এগিয়ে যাওয়ার ইচ্ছের কথা। টাইগারদের দলে বিশেষজ্ঞ লেগ স্পিনারের অভাবটা অনেক আগে থেকেই ফুটে ওঠে। সেই অভাব পূরণ করতেই কিনা নির্বাচকদের দৃষ্টি পড়েছিল ডানহাতি স্পিনার জুবায়ের হোসেন লিখনের দিকে। তারই ধারাবাহিকতায় 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক। শুরুটাও মন্দ ছিল না, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিজের একটি বছর পার করার পর যখন বছরের শেষ প্রান্তে দরজায় করা নাড়ছিল বিপিএল, তখন নিজেকে মেলে ধরার আরেকটি সুযোগ পেয়ে খুশি হওয়ার কথা তার। কিন্তু শেষ পর্যন্ত বিপিএল খেলা হয়নি। তবে খেলতে না পারার আক্ষেপ থাকলেও সেসব নিয়ে ভাবতে নারাজ এই লেগ স্পিনার। দৃষ্টি দিতে চান সামনের দিকে। বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু বিপিএল খেলছে, তো আসলে কয়েকটা প্লেয়ারই খেলে নাই, তার মধ্যে আমি একজন। তো অবশ্যই এই ক্ষোভটা আছে যে ভালো খেলা এবং নেক্সট টাইম যদি বিপিএল হয় যেন আমাকে কোনো টিম নেওয়ার জন্য আগ্রহী থাকে এবং ওইভাবে খেলা এবং যদি খেলি এবং ভালো খেলা নিজেকে প্রুভ করা। বিপিএল খেলতে পারলে নিজের অভিজ্ঞতার ভান্ডারে বাড়তি কিছু প্রাপ্তি যোগ করা যেত বলে মনে করেন লিখন। তাছাড়া টেস্ট ক্রিকেটে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলেও সব ফরম্যাটের ক্রিকেটেই ভালো করার প্রত্যয় তার। এখানে অনেক ভালো ভালো লিজেন্ড প্লেয়ার খেলছে, তো এদের কাছে থাকলে এর সাথে থাকলে অনেক কিছু শিখতে পারতাম। তো এই জিনিসটা হয় নাই। তো অবশ্যই আমার অনেক বয়স আছে, তো সামনে অনেক খেলা আছে, তো অবশ্যই ডেফিনেটলি এই সুযোগটা আসবে। তো যখন আসবে এই সুযোগটা কাজে লাগানো। আসলে যেহেতু আমি টেস্ট বেশি খেলছি আর আমার কিন্তু ঘরোয়া লিগেও বেশি একটা ওয়ানডে টি20 খেলা হয় নাই, তো আসলে আমি টেস্টে আল্লাহর মতো একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। যদি আমি ইনশাল্লাহ কন্টিনিউ সবগুলা খেলি বা ডোমেস্টিক লিগগুলা খেলি, তো ইনশাল্লাহ সব ফরম্যাটেই খেলবো এবং ইনশাল্লাহ সাকসেস হবে। জাতীয় দলের জার্সি গায়ে অনেকদিন সার্ভিস দেওয়ার ইচ্ছের কথা জানান এই স্পিনার। ভবিষ্যতে পাওয়া সুযোগগুলো ভালোভাবে কাজে লাগানোর চেষ্টার কথাও জানান তিনি। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ বক্সিং ডে টেস্টের খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে জিতে 1-0 এগিয়ে আছে অজিরা। এই টেস্টে জিতে সমতায় ফিরতে চায় ক্যারিবীয়রা।
অন্যদিকে এই টেস্টেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুদলের ম্যাচটি শুরু হবে ভোর 5:30টায়। দুদল শেষ 2000 সালে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে স্টিভ ওয়ার নেতৃত্বে বড় ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। বর্তমান অধিনায়ক স্মিথও আশা প্রকাশ করেছেন প্রথম টেস্টের মতো ঐতিহ্যগতভাবে এই টেস্টেও দাপটের সাথে জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি। প্রস্তুতি ম্যাচের রেকর্ড গড়ে 182 রানে দুর্দান্ত ইনিংস খেলেও বাদ পড়েছেন শন মার্শ। তার জায়গায় নেওয়া হয়েছে ওপেনার জো বার্নসকে। এছাড়াও ফিরেছেন ওসমান খাজা। অন্যদিকে বাজে সময়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে মরিয়া ক্যারিবীয়রা। সর্বশেষ 1996-97 মৌসুমে বক্সিং ডে টেস্টে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সেই দল আর এই দলের বিস্তর পার্থক্য হওয়ায় মরার ওপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে সানন গ্যাব্রিয়েলের ইনজুরি। তার জায়গায় অভিষেক হতে পারে কার্লোস ব্রেথওয়েথের। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। ডারবানে 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বিতা করবে সফরকারী ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দুপুর 2টায়। ভারতে বাজে পারফরমেন্সের পর লঙ্গার ভার্সনের শীর্ষস্থান ধরে রাখাটাই এখন মুশকিল হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার। এক ম্যাচ হারলেই টেস্টের শীর্ষস্থান হারাবে প্রোটিয়ারা। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন ডেল স্টেইন ও মর্নে মর্কেল। তাই বোলিং বিভাগে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ড্যান ভিলাস ইনজুরিতে পড়ায় উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন এবি ডিভিলিয়ার্স। এদিকে ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন ক্রিস ওকস। জেমস অ্যান্ডারসনের পেশির ইনজুরি জায়গা দিয়েছে এই পেসারকে। তাই বোলিংয়ে ইংলিশদের মূল ভরসা স্টুয়ার্ট ব্রড। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন ওপেনার অ্যালেক্স হেলস। দেশের হকি প্রসঙ্গ। বিজয় দিবস হকি টুর্নামেন্ট দেশের হকি অঙ্গনে আবারও সুসংবাদের বার্তায় নিয়ে এসেছে, এমনটাই মন্তব্য দেশের সাবেক হকি খেলোয়াড়দের। সেই সঙ্গে সাবেকদের মতে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে এসএ গেমসের আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলায় লাভবান হয়েছে জাতীয় দলের খেলোয়াড়রা। অন্যদিকে ফেডারেশন সহ সভাপতি মির্জা ফরিদউদ্দিন মিলুর মৃত্যুকে দেশের হকির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যা দেন তারা। বিজয় দিবস হকি টুর্নামেন্টের সফল আয়োজন এক অর্থে চ্যালেঞ্জই ছিল। তবে বিশ্লেষকদের খাতায় ফুল মার্কসই পাচ্ছে এই টুর্নামেন্ট, কেননা এই আয়োজনের মধ্য দিয়েই দেশের হকি মাঠ দীর্ঘদিন পর আবারও সরগরম হয়েছে। সব আলোচনা সমালোচনা ছাপিয়ে এটিকেই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন সাবেকরা। অনেক দিন যাবৎ বাংলাদেশ হকির একটা স্থবির অবস্থা বিরাজ করছিল। এই টুর্নামেন্ট দিয়ে আমরা সেই স্থবির অবস্থাটা কাটিয়ে উঠলাম। দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর যেটা ক্লাব লেভেলের এবং দর্শকরা যে হকি থেকে বঞ্চিত ছিল দেখা থেকে, এটা মানে একটা টার্নিং পয়েন্ট। এদিকে আসন্ন এসএ গেমসের আগে জাতীয় দলের খেলোয়াড়রা দেশের বাইরে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার দাবি জানালেও এখনও সে বিষয়ে আশাব্যঞ্জক কিছু জানায়নি ফেডারেশন। তাই বিজয় দিবস টুর্নামেন্টে বিভিন্ন সার্ভিসেস দলের হয়ে অংশ নেয় জাতীয় দলের খেলোয়াড়রা সেই সুযোগটা কিছুটা পেয়েছে বলেও মনে করেন দেশের সাবেক খেলোয়াড়রা। ন্যাশনাল টিম এখন এটার জন্য ইনভলভ আছে, হয়তো 2-1 দিনের মধ্যে ক্যাম্প আরম্ভ হবে। এসএ গেমসের রেজাল্টের জন্য এটা অনেকটা পজিটিভ ধরা যায়। ন্যাশনাল টিমের প্লেয়াররা এখানে পার্টিসিপেট করতে পেরেছে, সেখানে তাদের পারফরমেন্সগুলোকে ঝালাই করার একটা সুযোগ পেয়েছে। তবে নানা জটিলতা শেষে দেশের হকি আকাশে যখন উকি দিচ্ছে এক চিলতে আলো, ঠিক তখনই ফেডারেশন সহসভাপতি ও প্রবীণ সংগঠক মির্জা ফখরুদ্দিন মিলুর মৃত্যুকে দুঃসংবাদ বলেই আখ্যা দিলেন বিশ্লেষকরা। ওনার আসলে অভিজ্ঞতা এত বেশি ছিল যে অনেকগুলো কাজ উনি একাই করতে পারতেন। আমরা মাত্র হকি ফেডারেশনে ঢুকেছি, তার মতো লোকের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার এবং জানার ছিল। 79-এ ওনার মাধ্যমে একটা অফার পাই সোনালী ব্যাংকে খেলার জন্য, সাথে সাথে অফারটা লুফে নিলাম। এই জন্য ওনার সাংগঠনিক এবং ওনার খেলোয়াড়দের সাথে যে একটা আন্তরিকতা ছিল, আমি ওনাকে ডিসার্টেন করতে পারিনি। তবে এই নক্ষত্র পতনের বেদনা নয়, বরং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আলো থেকে অনুপ্রেরণা নিয়েই এগিয়ে যাবে দেশের হকি, এমন প্রত্যাশা এই বিশ্লেষকদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বক্সিং ডেতে জমজমাট ফুটবলীয় লড়াইয়ে শনিবার রাতে মাঠে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবগুলো। সন্ধ্যা 6:45 স্টোক সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 9টায় সান্ডারল্যান্ডের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। একই সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুলের। চারদিকে বড়দিনের উৎসবের আমেজ। এই উৎসবকে আরো রঙিন করতে বক্সিং ডে ম্যাচে মাঠে নামছে প্রিমিয়ার লিগের সবগুলো দল। স্প্যানিশ লিগ, বুন্দেসলিগা সহ ফুটবল দুনিয়ার সব আসর বন্ধ থাকলেও ঐতিহ্য মেনে প্রতি বছরই টান টান উত্তেজনায় ফুটবল ভক্তদের ভাসিয়ে তোলে ইপিএল এর ক্লাবগুলো।
বড়দিনের আনন্দটা অন্য সবার জীবনে সুখের নতুন বার্তা বয়ে আনলেও উৎসবের আনন্দে গা ভাসাতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ভ্যান হল। কারণ বাতাসে গুঞ্জন ছড়িয়েছে স্টোক সিটির বিপক্ষে ডু অর ডাই ম্যাচে ম্যানিউ হারলেই চাকরি হারাচ্ছেন এই ডাচ। কারণ যে কোনো প্রতিযোগিতায় 1998 সালের ডিসেম্বরের পর এই প্রথম টানা 6 ম্যাচ জয় বঞ্চিত আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএল এর 17 ম্যাচের মধ্যে মাত্র 8টিতে জিতে 29 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে আছে ভ্যান হলের দল। তাই স্টোক সিটির মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে এই ম্যাচ জিততে মরিয়া হয়ে আছেন রেড ডেভিল বস। পরিসংখ্যান যদিও আছে ম্যানিউর পক্ষেই। শেষ 5 দেখায় 3বারই জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, একবার জিতেছে স্টোক সিটি। নিষেধাজ্ঞার কারণে রেড ডেভিলদের হয়ে এই ম্যাচে খেলতে পারবেন না শোয়েনস্টাইগার। এছাড়া ইনজুরিতে আছেন ডারমিয়ান ও লিনগার্ড। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, এমন প্রবাদটা বেশ জুড়ে গেছে ক্লদিও রানিয়েরি ও ভ্যান হলের মাঝে। ভ্যান হল যেখানে চাকরি হারানোর শঙ্কায় আছেন, সেখানে প্রত্যাশার চেয়েও বেশি কিছু নিয়ে আনন্দের জোয়ারে ভাসছেন লিস্টার সিটির কোচ। গেল বছর বড়দিনের আগে রেলিগেশন এড়াতে ব্যস্ত ছিলেন রানিয়েরি, আর এবার বড়দিনে শিরোপার স্বপ্ন দেখছে লিস্টার সিটি। 17 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিস্টার। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে এই ম্যাচ জিতলে শীর্ষস্থানটা আরো পাকাপোক্ত করতে পারবে তারা। তবে 2 পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল। প্রতিপক্ষ লিভারপুল অবশ্য তেমন একটা স্বস্তিতে নেই। শেষ 5 ম্যাচে 2 জয় 2 হার ও 1 ড্রয়ে বেশ খারাপ সময় পার করছেন ক্লাব। এই ম্যাচে জয়টা বেশ প্রয়োজন তাই লিভারপুলের। পরিসংখ্যানেও এগিয়ে আছে অল রেডরা। 5 বারের দেখায় কখনোই লিভারপুলকে হারাতে পারেনি লিস্টার। 3 বার জিতেছে লিভারপুল, 2টি ম্যাচ হয়েছে ড্র। ইতিহাদ স্টেডিয়ামে আরেক ম্যাচে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা লিস্টার সিটির চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে আছে সিটিজেনরা। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জিতলেও তৃতীয় স্থানেই থাকতে হবে পেলেগ্রিনির দলকে। তবুও শিরোপার আশা ধরে রেখেছেন সিটি কোচ, কারণ এখনো লিগের বাকি অনেকটা পথ। ভুল শুধরে পরের ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে ইপিএল এ নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলবে চেলসি। আরেক ম্যাচে সাউদাম্পটনের মাঠে আতিথ্য নেবে আর্সেনাল। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতেই সঙ্গে থাকুন সময়ের।